আসসালামু আলাইকুম, পালস ম্যাট্রিক্স নিউজে স্বাগতম। আমি মোহাম্মদ রায়হান। আজকের আন্তর্জাতিক সব খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে শিরোনামগুলো জানাবো, তারপর বিস্তারিত। ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত অঞ্চলে যুক্তরাজ্যের স্থল, বিমান ও নৌ হামলা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে পূর্ব লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা। সুড়ঙ্গ থেকে বের হয়ে আকস্মিক আক্রমণে ইসরায়েলি সেনা নিহত। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি বাহিনীর তোপদাগা অব্যাহত, বাড়ছে হতাহতের সংখ্যা। যুদ্ধ অবশেষে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি জেলেনস্কি। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক বাহিনীর ব্যাপক হামলার ঘটনা বিশ্বজুড়ে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে এবং এই হামলার পরিধি ছিল স্থল, আকাশ ও নৌপথ, অর্থাৎ তিন দিক থেকেই একযোগে আক্রমণ চালানো হয়েছে, যা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সামরিক পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। পেন্টাগন এবং ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে যে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুতিদের ক্রমাগত আক্রমণের জবাব দিতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে, যেখানে হুতিদের রাডার সিস্টেম, ড্রোন লঞ্চিং প্যাড এবং অস্ত্র ও গোলাবারুদ রাখার গুদামগুলোকে মূল লক্ষ্যবস্তু করা হয়েছিল। ইয়েমেনের রাজধানী সানা, হুদাইদাহ বন্দর এবং তাইজ প্রদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে রাতের আধারে আকাশে আগুনের গোলা দেখা গেছে, যা পুরো এলাকায় ভীতির সঞ্চার করেছে। বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এই যৌথ অভিযান মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও ছড়িয়ে দিতে পারে, কারণ হুতিরা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে তারা এই হামলার কঠিন জবাব দেবে এবং তাদের সামরিক কার্যক্রম বন্ধ হবে না, বরং আরও তীব্র হবে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক রাজনীতির খোঁজখবর রাখেন তারা জানেন যে লোহিত সাগর বিশ্ব বাণিজ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটি রুট এবং সেখানে নিরাপত্তা নিশ্চিত করার নামেই পশ্চিমা বিশ্ব এই হামলা চালিয়েছে বলে দাবি করছে। তবে মানবিক সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে যে ইয়েমেনের মতো যুদ্ধবিধ্বস্ত দেশে নতুন করে এই ধরনের ভারী বোমাবর্ষণ সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দিতে পারে, যেখানে ইতিমধ্যেই খাদ্য ও চিকিৎসা সংকটে লাখ লাখ মানুষ ধুঁকছে। এই হামলার রাজনৈতিক এবং সামরিক প্রভাব কী হতে পারে তা নিয়ে এখন বিশ্ব নেতাদের মধ্যে চলছে নানা আলোচনা। বিশেষ করে ইরান এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং একে ইয়েমেনের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সাফ জানিয়ে দিয়েছে যে আন্তর্জাতিক নৌচলাচলের স্বাধীনতা রক্ষায় তারা প্রয়োজনে আরও হামলা চালাতে দ্বিধা করবে না। লেবাননের পূর্ব সীমান্তে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইসরায়েলি ড্রোন হামলার ঘটনা ঘটেছে, যা দুই দেশের সীমান্তবর্তী এলাকায় নতুন করে যুদ্ধের দামামা বাজিয়ে তুলেছে। এবং এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন আন্তর্জাতিক মহল একটি স্থায়ী শান্তি চুক্তির জন্য জোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। লেবাননের নিরাপত্তা সূত্রগুলো নিশ্চিত করেছে যে পূর্ব লেবাননের বেকা ভ্যালি বা তার সংলগ্ন স্পর্শকাতর এলাকায় ইসরায়েলি ড্রোন থেকে মিসাইল নিক্ষেপ করা হয়েছে, যার ফলে বেশ কিছু অবকাঠামো ধ্বংস হয়েছে এবং স্থানীয় জনগণের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যুদ্ধবিরতি বা সিজফায়ার চলাকালীন সময়ে এ ধরনের আক্রমণ সাধারণত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসাবে দেখা হয় এবং লেবানন সরকার ইতিমধ্যেই জাতিসংঘে এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে ইসরায়েলি বাহিনী দাবি করেছে যে তারা হিজবুল্লাহর একটি অস্ত্র সরবরাহকারী কনভয় বা সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হিট করেছে, যদিও লেবাননের পক্ষ থেকে বলা হচ্ছে এটি বেসামরিক এলাকাতেও প্রভাব ফেলেছে। এই হামলার ফলে ওই অঞ্চলের স্কুল, কলেজ এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং মানুষজন নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র সরে যেতে শুরু করেছে। আপনারা হয়তো খেয়াল করেছেন, গত কয়েক মাস ধরে ইসরায়েল এবং লেবানন সীমান্তে টিট ফর ট্যাট বা পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছিল, কিন্তু মাঝখানে একটি অঘোষিত যুদ্ধবিরতির আবহ তৈরি হয়েছিল, যা আজকের এই ড্রোন হামলার মাধ্যমে পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, পূর্ব লেবাননে ইসরায়েলি ড্রোনের এই উপস্থিতি প্রমাণ করে যে ইসরায়েল তাদের গোয়েন্দা নজরদারি আরও গভীর করেছে এবং তারা লেবাননের অনেক ভেতরে গিয়ে অপারেশন চালাতে সক্ষম। তবে এই ঘটনার পর হিজবুল্লাহর পক্ষ থেকে কী প্রতিক্রিয়া আসে সেটাই এখন দেখার বিষয়, কারণ অতীতে দেখা গেছে এ ধরনের হামলার পর তারাও রকেট বা মিসাইল দিয়ে পাল্টা জবাব দিয়েছে। পরিস্থিতির এই আচমকা অবনতি মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে আবারও বড় ধরনের প্রশ্নবিদ্ধ করে তুলেছে। গাজার যুদ্ধক্ষেত্রের চিত্র প্রতিনিয়ত পাল্টাচ্ছে।
এবং এবার খবর পাওয়া গেছে যে একটি গোপন সুড়ঙ্গ বা টানেল থেকে আকস্মিক আক্রমণে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন, যা আবারও প্রমাণ করল যে মাটির নিচে এই যুদ্ধের সমীকরণ কতটা জটিল এবং অপ্রত্যাশিত। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ এক বিবৃতিতে এই ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং জানিয়েছে যে তাদের একটি বিশেষ ইউনিট যখন গাজার একটি নির্দিষ্ট এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল, ঠিক তখনই আগে থেকে ওত পেতে থাকা হামাস যোদ্ধারা একটি টানেল শ্যাফট বা সুড়ঙ্গ মুখ থেকে বেরিয়ে এসে আচমকা গুলিবর্ষণ শুরু করে। এই ধরনের হিট অ্যান্ড রান বা আচমকা হামলা এবং দ্রুত পালিয়ে যাওয়ার কৌশলটি গরিলা যুদ্ধের একটি ধ্রুপদী উদাহরণ, যা আধুনিক প্রযুক্তি এবং ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ইসরায়েলি বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, গাজার মাটির নিচে জালের মতো ছড়িয়ে থাকা টানেলগুলো ধ্বংস করা ইসরায়েলের অন্যতম প্রধান লক্ষ্য হলেও এই ঘটনা প্রমাণ করে যে টানেল নেটওয়ার্কটি এখনও বেশ সক্রিয় এবং কার্যকর রয়েছে। নিহত সেনার নাম এবং পরিচয় প্রকাশ করা না হলেও এই ঘটনা ইসরায়েলি জনগণের মধ্যে এবং সামরিক বাহিনীর অভ্যন্তরে শোকের পাশাপাশি কিছুটা মনস্তাত্ত্বিক চাপও সৃষ্টি করেছে। সুড়ঙ্গ যুদ্ধের এই ভয়াবহতা নতুন কিছু নয়, কিন্তু যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই এমন ঘটনা দুই পক্ষের অনড় অবস্থানকে আরও স্পষ্ট করে তোলে। ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং ওই এলাকাটি ঘিরে ফেলা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করে অভিযান চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় তারা ড্রোন এবং রোবট ব্যবহারের চেষ্টা করছে। এই ঘটনার পর গাজার ওই নির্দিষ্ট সেক্টরে বিমান হামলা এবং আর্টিলারি ফায়ার আরও জোরদার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। যুদ্ধের এই কৌশলগত দিকগুলো সাধারণ মানুষের বোঝার জন্য আমরা যুদ্ধবিরতির আলোচনা এবং কূটনৈতিক তৎপরতার খবরের মধ্যেই গাজায় ইসরায়েলি বাহিনীর তোপদাগা বা আর্টিলারি ফায়ার অব্যাহত রয়েছে এবং এর ফলে হতাহতের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে, যা মানবিক বিপর্যয়কে চরম পর্যায়ে নিয়ে গেছে। আন্তর্জাতিক গণমাধ্যম এবং গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় গাজার উত্তর ও দক্ষিণ অংশের বিভিন্ন জনবসতিপূর্ণ এলাকায় অবিরাম কামানের গোলাবর্ষণ করা হয়েছে, যেখানে বহু নারী ও শিশু আহত বা নিহত হয়েছেন। যদিও বিভিন্ন দেশে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে এবং শান্তি প্রস্তাবের খসড়া তৈরি হচ্ছে, কিন্তু মাঠের চিত্র বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। সেখানে বিরামহীন বোমাবর্ষণে আকাশ ধুলোয় ধূসর হয়ে আছে এবং হাসপাতালের মর্গগুলোতে আর জায়গা নেই। স্থানীয় চিকিৎসকরা জানাচ্ছেন, আহতদের চিকিৎসা দেবার মতো পর্যাপ্ত ওষুধ, ব্যান্ডেজ বা অ্যানেস্থেশিয়া তাদের কাছে নেই, ফলে অনেককে বিনা চিকিৎসায় যন্ত্রণাদায়ক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। ইসরায়েলি বাহিনীর দাবি, তারা শুধুমাত্র সন্ত্রাসীদের লক্ষ্য করেই এই হামলা চালাচ্ছে, কিন্তু ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় সাধারণ মানুষ বা কোল্যাটারাল ড্যামেজ এড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশ্ব নেতারা, বিশেষ করে জাতিসংঘ, বারবার আহ্বান জানাচ্ছে অবিলম্বে এই রক্তপাত বন্ধ করার জন্য, কিন্তু সামরিক অভিযান থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষকে উদ্ধারের করুণ দৃশ্য, যা দেখে বিশ্ববিবেকের নাড়া লাগার কথা। এই পরিস্থিতির কারণে গাজার অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বেড়েছে, যারা এখন খোলা আকাশের নিচে বা প্লাস্টিকের তাঁবুর নিচে মানবেতর জীবনযাপন করছে। খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে এবং ত্রাণের ট্রাকগুলো সীমান্তে আটকে থাকায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। এই মানবিক সংকটের শেষ কোথায় তা কেউ জানে না, তবে যুদ্ধের এই ভয়াবহতা যে আগামী প্রজন্মের মনে একটি দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করছে তা বলাই বাহুল্য। দীর্ঘ যুদ্ধের অবসানে একটি আশার আলো দেখা যাচ্ছে, কারণ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসতে রাজি হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর পাওয়া গেছে। গত প্রায় ৩ বছর ধরে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধে ইউক্রেন এবং রাশিয়া উভয় পক্ষই বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এবং পশ্চিমা বিশ্ব অর্থনৈতিকভাবে এই যুদ্ধের প্রভাব অনুভব করছে। তাই জেলেনস্কির এই সিদ্ধান্তকে গেম চেঞ্জার বা যুদ্ধের মোড় পরিবর্তনকারী ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এর আগে জেলেনস্কি বারবার বলেছিলেন যে রাশিয়ার বর্তমান নেতৃত্বের সাথে কোনো আলোচনায় বসা সম্ভব নয়, কিন্তু বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট এবং সম্ভবত যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনিক বা কূটনৈতিক চাপের কারণেই তিনি তার অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছেন বা নমনীয় হয়েছেন বলে বিশ্লেষকরা ধারণা করছেন।
আলোচনায় বসার এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হতে পারে যুদ্ধক্ষেত্রের ক্লান্তি, অস্ত্র সরবরাহে বিলম্ব এবং আসন্ন শীতকালে ইউক্রেনের জ্বালানি সংকট। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই আলোচনা হতে পারে কোনো নিরপেক্ষ দেশে, যেখানে যুদ্ধের অবসান, ভূখণ্ডগত দাবি দেওয়ার নিষ্পত্তি এবং ভবিষ্যতে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো প্রাধান্য পাবে। রাশিয়ার পক্ষ থেকেও এর আগে আলোচনার ইঙ্গিত দেওয়া হয়েছিল, তবে তাদের শর্ত ছিল বর্তমান বাস্তবতাকে মেনে নেওয়া। এখন দেখার বিষয় জেলেনস্কি কোন শর্তে রাজি হন এবং ভ্লাদিমির পুতিন এই প্রস্তাবে কিভাবে সাড়া দেন। এই আলোচনার খবর বিশ্ববাজারে তেলের দাম এবং শেয়ার মার্কেটেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। তবে শান্তি চুক্তি স্বাক্ষর হওয়া পর্যন্ত অনেক পথ বাকি এবং অনেক চড়াই উতরাই পার হতে হবে।